আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট, যা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের পাশাপাশি অনুবাদেও খুবই গুরুত্বপূর্ণ। আপনার যদি এটার বেসিক ভালো করে জানা না থাকে তাহলে আপনি শুদ্ধভাবে বাক্য লিখতে পারবেন না। তো কোনো ভার্ব অবজেক্ট গ্রহণ করবে না করবে না সেটা টোটালি নির্ভর করে কোনো ভার্ব কেমন, অর্থাৎ একটা ভার্বের বৈশিষ্ট্যের উপরে নির্ভর করে যে সেই ভার্বটা অবজেক্ট গ্রহণ করে না করে না। তো কিছু কিছু ভার্ব আছে যারা অবজেক্ট গ্রহণ করে, তাদেরকে বলে থাকি আমরা ট্রানজিটিভ ভার্ব, আর কিছু কিছু ভার্ব আছে যারা অবজেক্ট গ্রহণ করে না, তাদেরকে বলে থাকি আমরা ইনট্রানজিটিভ ভার্ব। তো কোনো ভার্ব ট্রানজিটিভ হবে না ইনট্রানজিটিভ হবে সেটা আমরা কিভাবে বুঝবো? তো এটা বুঝতে হলে আমাদেরকে ডিকশনারির মধ্যে সেই ভার্বটা চেক করে নিতে হবে যে আসলে এটা অবজেক্ট গ্রহণ করে না করে না। তো খেয়াল করুন, হেট যে ভার্বটা আছে সেটা আমরা যদি অনলাইনে সার্চ করি, হেট মিন্স, তো আমি লিখলাম হেট মিন্স, তো এখানে দেখবেন বিভিন্ন ডিকশনারি থেকে লিঙ্ক চলে আসছে অলরেডি। তো হচ্ছে আমরা একটু দেখি ক্যামব্রিজ ডিকশনারি দেখি পাই কিনা আমরা সেটা। তো দেখুন, এই যে এখানে লেখা আছে, দেখেন হেইটের পাশে লেখা আছে আই অথবা টি। তার মানে হচ্ছে আই সমান সমান ইনট্রানজিটিভ ভার্ব অথবা টি সমান সমান হচ্ছে কি ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ এই যে ভার্বটা সেটা ট্রানজিটিভও হতে পারে আবার ইনট্রানজিটিভও হতে পারে। তো এরকম কিছু উদাহরণ দেওয়া আছে, আপনারা এগুলো দেখে নিন। তো আমাদের মূল আলোচনাতে আমরা চলে যাই। তো নর্মালি আমরা শর্টকাটের মাধ্যমে এই ডাইরেক্ট অবজেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট চিনে থাকি। তো আজকে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে প্রথমে শিখবো, তারপর হচ্ছে শর্টকাটের মধ্যে শিখবো আর কি। তো ডাইরেক্ট অবজেক্টের যে মূল সংজ্ঞা সেটা হচ্ছে এরকম, অর্থাৎ যা ভার্বের অ্যাকশন কে গ্রহণ করে, অর্থাৎ ভার্ব দ্বারা একটি বাক্যে যা বোঝানো হয় নির্দেশ করা হয় সেটাকে গ্রহণ করে থাকে। তারপর হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। তো ইনডাইরেক্ট অবজেক্ট হচ্ছে যা ডাইরেক্ট অবজেক্ট গ্রহণ করে। তো বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে এই যে ভার্বটা হেট, হেটস যে ঘৃণা যে করে, তো এই হেট ভার্বের যে অ্যাকশন যে ঘৃণা করা, এটা কার উপরে গিয়ে পড়ে? মেয়ের উপরে না? তো এই মিটা হচ্ছে কি আমার ডাইরেক্ট অবজেক্ট, অর্থাৎ একটা ভার্বের অ্যাকশনকে যে গ্রহণ করে, মানে এই ঘৃণা করার যে অ্যাকশন সেটাকে কে গ্রহণ করছে? মি। তার মানে মি হচ্ছে এখানে ডাইরেক্ট অবজেক্ট। তারপর হচ্ছে আমি যদি আরেকটা বাক্য লিখি, যেরকম হি লাইকস কফি, তো এই ক্ষেত্রে সে কফি পছন্দ করে। তো এই পছন্দ করা যে ভার্ব, তো এটার অ্যাকশন গ্রহণ করতেছে কফি, অর্থাৎ কফির উপরেই লাইক যে অ্যাকশন, ভার্বের যে অ্যাকশন সেটা পতিত হচ্ছে, তাই কফি হচ্ছে এখানে ডাইরেক্ট অবজেক্ট। তো আপনি সংক্ষেপে এটা মনে রাখবেন যে কোনো ভার্ব যদি অবজেক্ট গ্রহণ করে আর একটা মাত্র অবজেক্ট থাকে, সেটা সবসময় কি হয়? ডাইরেক্ট অবজেক্ট হয়ে থাকে। ইনডাইরেক্ট অবজেক্ট হওয়ার প্রশ্নটা নর্মালি তখনই আসে যখন হচ্ছে ভার্বের মধ্যে একাধিক ভার্ব থাকে। তো এখানে মিও আমার হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, কফিও হচ্ছে আমার কি ডাইরেক্ট অবজেক্ট। তারপর দেখি আমরা যেসব ভার্ব একাধিক অবজেক্ট গ্রহণ করে থাকে। তো আরেকটা কথা বলিনি, সেটা হচ্ছে যেসব ভার্ব একটি মাত্র অবজেক্ট গ্রহণ করে থাকে সেসব ভার্বকে বলা হয় মনোট্রানজিটিভ ভার্ব। তো এই যে এই ধরনের ভার্বগুলো লাইকস হেটস, এখানে কি একটি করে অবজেক্ট গ্রহণ করেছে, তাই এদেরকে আমরা বলতে পারি মনোট্রানজিটিভ ভার্ব। আর যেসব ভার্ব একাধিক অবজেক্ট গ্রহণ করে তাদেরকে বলা হয় ডাইট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ ডাইট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে আমরা ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্টের প্রশ্নটা আসে আমাদের। তো আমরা খেয়াল করি এই ক্ষেত্রে এই বাক্যে যদি আমরা খেয়াল করি, হি গেভ মি এ বুক, তো এখন সে গেভ এ বুক, তো এই ক্ষেত্রে সে কাজ হচ্ছে আমার এখানে অ্যাকশন হচ্ছে গেভ, দেওয়া। এই দেওয়া ভার্বটার অ্যাকশন কার উপরে পতিত হচ্ছে, মানে এই ভার্বের যে অ্যাকশন এটা কার উপরে প্রথম গিয়ে পড়তেছে? বুকের উপরে না? অর্থাৎ এই যে সে দিচ্ছে, এটা কি দিচ্ছে? বই। অর্থাৎ এই বুকটা হচ্ছে কি এখানে ডাইরেক্ট অবজেক্ট। আর এই যে আমার
বইটা, এই ডাইরেক্ট অবজেক্টটাকে কে গ্রহণ করতেছে? মি না, আমি। তো আমরা পড়েছিলাম যে ডাইরেক্ট অবজেক্টকে যে গ্রহণ করে সেই হচ্ছে কি ইনডাইরেক্ট অবজেক্ট। তাই এখানে মিটা হচ্ছে কি আমার ইনডাইরেক্ট অবজেক্ট, আর বুকের উপর যেহেতু ভার্বের প্রভাব সরাসরি পড়ে, তাই এটা হচ্ছে কি আমার ডাইরেক্ট অবজেক্ট। অর্থাৎ এই ডাইরেক্ট অবজেক্ট বুককে যে গ্রহণ করে এ মি, তাই মি হচ্ছে কি আমার ইনডাইরেক্ট অবজেক্ট। অর্থাৎ এটার ক্রমটা এরকম যে ভার্বের প্রথম যে অ্যাকশন সেটা গ্রহণ করতেছে আবুক, ভার্ব গেভ যে তার অ্যাকশনটা গ্রহণ করতেছে হচ্ছে আবুক, তাই আবুক হচ্ছে কি এখানে আমার ডাইরেক্ট অবজেক্ট। অর্থাৎ সরাসরি যার উপর প্রথম প্রভাবটা পড়ে সেটা হচ্ছে আমার ডাইরেক্ট অবজেক্ট। তারপর হচ্ছে এই ডাইরেক্ট অবজেক্ট বুককে গ্রহণ করছে হচ্ছে মি, অর্থাৎ এই ডাইরেক্ট অবজেক্টকে যে গ্রহণ করে সে হচ্ছে কি আমার ইনডিরেক্ট অবজেক্ট। তো এই হচ্ছে মূলত বেসিক কনসেপ্ট, যেটা হচ্ছে আমরা নর্মালি এইভাবে আমরা পড়ে থাকি না, আমরা শর্টকাটে পড়ি। তো শর্টকাটে পড়ার একটা নিয়ম, সেটা হচ্ছে যদি দেখেন কোনো ভার্বের পরে একটি মাত্র অবজেক্ট আছে, তাহলে সেটা হচ্ছে কি সবসময় ডাইরেক্ট অবজেক্ট। যেরকম এক্ষেত্রে মি আছে, কফি আছে। আর যদি কোনো ভার্বের পরে দুইটা অবজেক্ট থাকে, তাহলে সবসময়ই মনে রাখবেন সেক্ষেত্রে প্রথমটি হয় নর্মালি ইনডিরেক্ট অবজেক্ট আর দ্বিতীয়টা হয় ডাইরেক্ট অবজেক্ট। অর্থাৎ নর্মাল ক্রম হচ্ছে কোনো ভার্ব যদি থাকে, তাহলে কোনো ভার্ব যদি একাধিক ভার্ব কোনো ভার্ব যদি একাধিক অবজেক্ট গ্রহণের সক্ষমতা থাকে, তাহলে সে প্রথমে গ্রহণ করবে ইনডাইরেক্ট অবজেক্ট, তারপর গ্রহণ করবে ডিরেক্ট অবজেক্ট। তো এটা আমরা একটু টেকনিকে মনে রাখতে পারি, সেটা হচ্ছে আইডি। তো এই ক্রমটা আমরা মনে রাখতে পারি কিভাবে, ভার্ব প্লাস আইডি। তো আইতে হচ্ছে আমার আইতে হচ্ছে আমার ইনডাইরেক্ট অবজেক্ট, আর ডি হচ্ছে কি আমার ডাইরেক্ট আই হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, আর ডি হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। অর্থাৎ কোনো ভার্বের পরে যদি একাধিক অবজেক্ট আসে, তাহলে আমাকে এই সিরিয়ালে বসতে হবে। প্রথমে ইনডাইরেক্ট অবজেক্ট, তারপর বসতে হবে ডাইরেক্ট অবজেক্ট। তো খেয়াল করে দেখুন, এই ক্ষেত্রে এই যে প্রথমে বসেছে আমার কি ইনডাইরেক্ট অবজেক্ট, তারপর আবুক, ডাইরেক্ট অবজেক্ট। তো আপনি কখনো কিন্তু এটাকে আবার উল্টিয়ে লিখতে পারবেন না। আমি যদি লিখি, অর্থাৎ এই যে সিরিয়ালটা, এটাকে যদি আপনি উল্টিয়ে ফেলেন, তাহলে কিন্তু বাক্যটা আর শুদ্ধ থাকবে না। অর্থাৎ এই বাক্যটা যদি আমি এইভাবে লিখতাম, হি গেভ আ বুক মি, তাহলে কিন্তু আর বাক্যটা শুদ্ধ থাকতো না। অর্থাৎ এই বাক্যটা তখন কি হয়ে গেল, ভুল হয়ে গেল আর কি। ঠিক আছে, তো এটা আমি ক্রস চিহ্ন পাচ্ছি না, এটা রং। অর্থাৎ স্বাভাবিক যে ক্রমটা হচ্ছে সেটা হচ্ছে কি ভার্বের পরে ইনডাইরেক্ট অবজেক্ট লাগবে, তারপর হচ্ছে কি ডাইরেক্ট অবজেক্ট লাগবে। আপনি যদি এটা উলট পালট করেন, তাহলে বাক্যটা কি হয়ে যাবে, রং হয়ে যাবে। তো এটা শুদ্ধ করে লিখতে হলে আমাকে প্রিপোজিশন ব্যবহার করতে হবে। এক্ষেত্রে নর্মালি দুইটা প্রিপোজিশন ব্যবহার করা হয়, সেটা হচ্ছে টু অথবা কি ফর। নর্মালি এই দুইটা প্রিপোজিশনকে আমরা যখন ডাইরেক্ট অবজেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট আগে লিখি, তখন এই দুইটা প্রিপোজিশন নর্মালি ব্যবহার করা হয়। অর্থাৎ তখন ক্রমটা এরকম হয়ে যায়, ভার্ব প্লাস ইনডাইরেক্ট অবজেক্ট প্লাস হচ্ছে টু অথবা কি ফর প্লাস ক্রমটা এরকম হয়ে যায়, ভার্ব প্লাস ডিরেক্ট অবজেক্ট প্লাস হচ্ছে টু অথবা ফর, তারপর হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। তাই এই বাক্যটা যদি আমরা এখন শুদ্ধ করে লিখতে চাই, তাহলে এভাবে লিখতে পারি আমরা। সেটা হচ্ছে হি গেভ আ বুক টু মি, হি গেভ আ বুক টু মি। তো টু এর অর্থ হচ্ছে দিকে প্রতি, আর ফরের অর্থ হচ্ছে জন্য। তো একটা বইকে আমরা কারো কাছে দিই না, তো অর্থাৎ তার দিকে গতি বোঝাচ্ছে, তো এই ক্ষেত্রে আমরা টুকে ব্যবহার করতে পারি। তো এখন বাক্যটা কি শুদ্ধ হয়ে গেছে, রাইট? তো এই বাক্যে খেয়াল করুন যে এই বুক ছিল কি আমার ডাইরেক্ট অবজেক্ট, আর এই মিটা কি ছিল আমার ইনডাইরেক্ট অবজেক্ট। ঠিক আছে,
তো এখন এই টু মি কিন্তু আর এখানে অবজেক্ট নাই, এই টু মি কিন্তু এখানে আর অবজেক্ট নেই, টু মি হয়ে গিয়েছে এখানে অ্যাডভার্ব অফ রিসিভার, অ্যাডভার্ব অফ রিসিভার, অ্যাডভার্ব অফ রিসিভার। তো অনুরূপভাবে এটাতে আমরা খেয়াল করি হি রুট মি এ লেটার। তো এই ক্ষেত্রে এই লেখালেখির যে প্রভাব সরাসরি পড়ে হচ্ছে এই লেটারের উপরে, তো এটা হচ্ছে আমার ডাইরেক্ট অবজেক্ট। আর এই লেটারটাকে গ্রহণ করে হচ্ছে মি, তাই মিটা হচ্ছে আমার ইনডাইরেক্ট অবজেক্ট। আর আমরা পড়েছিলাম যে কোনো ভার্বের পর যদি দুইটা অবজেক্ট থাকে তাহলে প্রথমটা হবে হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, আর দ্বিতীয়টা হবে হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। তো এখন এই ক্ষেত্রে তাহলে মি হচ্ছে আমার ইনডাইরেক্ট অবজেক্ট আর লেটার হচ্ছে কি ডাইরেক্ট অবজেক্ট। তো এটাকে যদি আমরা উল্টো করে লিখতে চাই, অর্থাৎ ডাইরেক্ট অবজেক্টটাকে ইনডাইরেক্ট অবজেক্টের আগে লিখতে চাই, তাহলে আমাকে লিখতে হবে হি রুট এ লেটার টু মি। কারো দিকে যেহেতু আমরা লিখি, কারো প্রতি লিখি, তাই এখানে টু ব্যবহার করতে পারি আমরা। আচ্ছা, তারপর আরেকটা বাক্য দেখি আমরা, হি বট মি এ বুক। তো এই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে একটা ভার্বের পরে যদি দুইটা অবজেক্ট থাকে তাহলে প্রথমটা হয় ইনডাইরেক্ট আর দ্বিতীয়টা হয় ডাইরেক্ট। তো এই যে মি হচ্ছে আমার ইনডাইরেক্ট আর বুক হচ্ছে ডাইরেক্ট। তো এটা যদি আমরা এক্ষেত্রে ইনডাইরেক্ট ডাইরেক্ট অবজেক্ট বুককে আগে লিখতে চাই মিয়ের, তাহলে এইভাবে লিখতে হবে হি বট বুক। এখন কোনো কিছুকে আমরা কারোর জন্য কিনি না, তো জন্য অর্থে কি লাগে ফর, হি বট আ বুক ফর মি। তারপর অনুরূপভাবে এটা দেখি আমরা, তো একাধিক অবজেক্ট আছে, তো মি হচ্ছে আমার ইনডাইরেক্ট অবজেক্ট আর টেবিল হচ্ছে কি ডিরেক্ট অবজেক্ট। তো এখন যদি আমরা ডাইরেক্ট অবজেক্ট টেবিলকে সামনে লিখতে চাই তাহলে আমাদের কি দরকার, টু অথবা কি ফর। তো লিখি আমরা দে বুকড। আর এক্ষেত্রে অ্যাট দ্য রেস্টুরেন্ট, এক্ষেত্রে অ্যাট দ্য রেস্টুরেন্ট হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটা হচ্ছে কি একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আর প্রিপোজিশন যুক্ত কোনো কিছু নর্মালি কি হয় না, কখনো অবজেক্ট হয় না। তো এই বাক্যটা আমাকে লিখতে হবে দে বুক আ টেবিল ফর মি। আমরা কারোর জন্য কোনো কিছু বুক করি, অর্থাৎ রিজার্ভেশনে রাখি। তো এক্ষেত্রে হবে দে বুকড এ টেবিল ফর মি অ্যাট দ্য রেস্টুরেন্ট। তারপর এটা গেল আমাদের ডাইরেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট চেনার যে ওয়ে। এখন খেয়াল করুন, আমরা হচ্ছে নর্মালি বাংলাতে শিখে থাকি এইভাবে যে যদি কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায় ভার্বকে, তাহলে সেটা হয় ডাইরেক্ট অবজেক্ট, আর কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর আসে সেটা হয় ইনডাইরেক্ট অবজেক্ট। তো এইগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে যেরকম হি গেভ আ বুক মি, সরি এটা না, হি গেভ মি আ বুক। তো এই ক্ষেত্রে যদি আমরা কাকে দ্বারা প্রশ্ন করি, যে আমরা যদি প্রশ্ন করি সে কাকে দিল, তাহলে আমাকে, তাই এই কাকে হচ্ছে কি ইনডাইরেক্ট অবজেক্ট, কি দিল আ বুক। তো এই বুকটা হচ্ছে কি ডাইরেক্ট অবজেক্ট। তো অনেকে আবার বলে থাকে যে হচ্ছে ভার্ব যদি অবজেক্ট ব্যক্তি হয় তাহলে হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, আর বস্তু হলে হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। তো এই জিনিসটা সবসময় প্রযোজ্য না, 95% অথবা 90% ক্ষেত্রে এই জিনিসটা খাটে, বা এই যে আমরা টেকনিক দেখালাম কাকে কি, এগুলো খাটে। আর এগুলো আসলে যাওয়ার দরকার পড়ে না যখন আপনি হচ্ছে
ইংরেজি বাক্য দেখে ডাইরেক্ট অবজেক্ট অথবা ইনডাইরেক্ট অবজেক্ট চিনতে চান, কারণ তখন সেটা হচ্ছে আপনি সবসময় মনে রাখলেই হয় যে ভার্বের পরে যদি দুইটা অবজেক্ট থাকে, প্রথমটা ইনডাইরেক্ট, পরেরটা ডাইরেক্ট। আর হচ্ছে ওই যে যদি ব্যক্তি থাকে নর্মালি হয় হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, আর বস্তু থাকলে হয় ডাইরেক্ট অবজেক্ট। তো এটা হচ্ছে 90% ক্ষেত্রে, 90% অথবা 95% ক্ষেত্রে হয়তো মিল পাবেন। কিন্তু এই ধরনের যে বাক্য নিচের দিকে আমরা যদি খেয়াল করি, যে এই যে দুইটা বাক্য লিখলাম আমরা, তো এই ক্ষেত্রে যদি আমরা সেই টেকনিক ফলো করতে চাই তাহলে খাটবে না। দেখেন, যদি আমরা প্রশ্ন করি কাকে, কোনো উত্তর আসে না। তারপর হচ্ছে এই দ্য কোম্পানি কি বস্তু, তো এই ক্ষেত্রে এটা হওয়া উচিত কি ছিল, ডাইরেক্ট অবজেক্ট। কিন্তু এখানে তো আসলে সেই ডাইরেক্ট অবজেক্ট আছে, এখানে ইনডাইরেক্ট অবজেক্ট, অর্থাৎ এখানে কি আপনি শর্টকাট খাটাতে পারবেন না, কারণ হচ্ছে এটা একটু ডিফারেন্ট। কারণ হচ্ছে এটা বেসিক না জানলে আপনি গুলিয়ে ফেলবেন। তারপর অনুরূপভাবে এখানে যদি আমি কাকে দ্বারা প্রশ্ন করি, তাহলে তো কোনো ব্যক্তি আসে না। কাকে দ্বারা প্রশ্ন করলে কোনো ব্যক্তি আসতেছে না। তারপর হচ্ছে এই দা ক্লাস কোনো ব্যক্তি না, অর্থাৎ এই ধরনের টেকনিকগুলোকে এখানে আমরা খাটাতে পারবো না। তাই আমাদের বেসিক জানলেই হবে যে কোনো ভার্বের পরে যদি দুইটা অবজেক্ট থাকে, তাহলে প্রথমটা হয় ইনডাইরেক্ট অবজেক্ট, তারপর দ্বিতীয়টা হয় ডাইরেক্ট অবজেক্ট। এখানে দা কোম্পানি হচ্ছে আমার ইনডাইরেক্ট অবজেক্ট। তারপর হচ্ছে যেহেতু পরবর্তী অবজেক্টটা ডাইরেক্ট হয়, তাহলে ইন অ্যাপ্লিকেশন, অ্যান অ্যাপ্লিকেশন, তাহলে অ্যান অ্যাপ্লিকেশন হচ্ছে আমার আই সেন্ড দ্য কোম্পানি, আচ্ছা এখানে অ্যান অ্যাপ্লিকেশন ছিল, অ্যান অ্যাপ্লিকেশন, তাহলে এটা হচ্ছে আমার ডাইরেক্ট অবজেক্ট। আর ফর দ্য জব হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, যা নর্মালি কোনো অবজেক্ট হয় না। তারপর ক্ষেত্রে দ্য ক্লাস হচ্ছে এই গেভ ভার্বের পরে দুইটা অবজেক্ট আছে, তাহলে দ্য ক্লাস হচ্ছে আমার ইনডাইরেক্ট অবজেক্ট, আর এন অ্যাসাইনমেন্ট হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। তো এই জিনিসটাকে আমরা সেই আগের মতো উল্টে লিখতে পারি, ডাইরেক্ট অবজেক্টটাকে আগে আনতে পারি। তাহলে এক্ষেত্রে আমাদের লিখতে হবে আই সেন্ট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য কোম্পানি ফর দ্য জব। তো এইভাবেও কি আমরা লিখতে পারি। অনুরূপভাবে নিচের বাক্যটা লিখতে পারি আমরা, সেটা হচ্ছে দ্য টিচার গেভ অ্যান অ্যাসাইনমেন্ট টু দ্য ক্লাস। এটা আমি লিখলাম না। তো মূলত এই কি কাকে যে জিনিসটা, সেটা হচ্ছে অনুবাদের ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। তো আমরা একটি অনুবাদের ক্ষেত্রে চেক করে দেখি যে কীভাবে আসলে কাজে লাগে। তো অনুবাদ করতে গেলে প্রথমে যে জিনিসটা আমাকে বের করতে হবে সেটা হচ্ছে ভার্ব, অর্থাৎ একটা বাক্যের মধ্যে ভার্ব কোনটা সেটা আমাকে নির্ণয় করতে হবে। তারপর নির্ণয় করতে হবে সাবজেক্ট, যে আসলে এখানে যে কাজটা কে করতেছে, সাবজেক্ট। তারপর হচ্ছে ভার্বের বৈশিষ্ট্য অনুযায়ী যদি কোনো অবজেক্ট থাকে, সেই অবজেক্ট। তো অবজেক্ট যদি কাকে দ্বারা প্রশ্ন করি, আমরা পাই হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। আর হচ্ছে যদি কি দ্বারা প্রশ্ন করি, তাহলে পাই আমরা ডাইরেক্ট অবজেক্ট। এখন খেয়াল করি এই বাক্যের কাজটি কে করতেছে। তো এখানে বলতেছে জিসান তার ছবিগুলো আমাকে দেখালো, অর্থাৎ জিসানে এই ছবি দেখানোর কাজটা করছে, অর্থাৎ ভার্বের যে কাজটা সেটা জিসান করছে, অর্থাৎ জিসান হচ্ছে কি এখানে আমার সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে আমার জিসান, জিসান। তারপর হচ্ছে আচ্ছা, ভার্বটা আগে নির্ণয় করা উচিত ছিল। তো ভার্ব এক্ষেত্রে ছিল আমার দেখানো, অর্থাৎ এক্ষেত্রে ভার্বের কাজ ছিল হচ্ছে দেখালো। তো যেহেতু দেখালো ল আছে, তো এই ক্ষেত্রে আমরা নর্মালি পাস্ট ইনফিনিট টেন্স করি, তো হবে শোট, শোট। তারপর হচ্ছে এক্ষেত্রে আমরা প্রশ্ন করতে পারি কাকে। তো কাকে দ্বারা প্রশ্ন করলে ইনডাইরেক্ট অবজেক্ট আসছে নর্মালি, তো এক্ষেত্রে হবে কি আমাকে। তো এই ক্ষেত্রে আমাকে হচ্ছে কি আমার আমাকে, তো এটা হচ্ছে আমার ইনডাইরেক্ট অবজেক্ট। ইনডাইরেক্ট অবজেক্ট কি হয়,
তো আমাকে অর্থ তুমি আমরা জানি। তারপর হচ্ছে কি দেখালো, তার ছবিগুলো। কি দেখালো, তার ছবিগুলো। আর কি দ্বারা প্রশ্ন করলে নর্মালি আমরা কি পাই, ডাইরেক্ট অবজেক্ট। ইজ ফটোস। তো এই ক্ষেত্রে আমরা এই টেকনিক ছাড়া যে বেসিক জিনিসটা আছে সেটাও খাটাতে পারি, তবে অনেকে হয়তো গুলিয়ে ফেলবে, তাই এই টেকনিকের মাধ্যমেই আমরা শিখতে চাই। আচ্ছা, তো এক্ষেত্রে দেখুন, ওই যে আমরা প্রথমে যে বেসিকটা শিখেছিলাম যে কোনো ভার্বের কাজ যার উপরে সরাসরি পড়ে সেটা হচ্ছে কি আমার ডাইরেক্ট অবজেক্ট। তাহলে জিসান প্রথমে কি দেখিয়েছিল, তার ছবিগুলো, অর্থাৎ এই দেখানোর যে কাজটা সেটা সরাসরি পতিত হয়েছিল তার ছবিগুলোর উপরে, তাই এটা ছিল ডাইরেক্ট অবজেক্ট। আর এই যে ছবি ডাইরেক্ট অবজেক্ট, এই ছবিগুলো দেখেছিল কে, মানে কাকে দেখিয়েছিল, আমাকে না, অর্থাৎ এই আমি তো এই ছবিগুলো গ্রহণ করেছিলাম, তাই এই আমাকে হচ্ছে কি এখানে ইনডাইরেক্ট অবজেক্ট। অর্থাৎ বেসিক যদি আপনি খাটাতে চান তাহলে এইভাবে করতে হবে। তো দেখা যাচ্ছে যে আমরা এখানে প্রতিটা এলিমেন্টস পেয়ে গেলাম। তো নর্মাল, এটা হচ্ছে নর্মাল অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন। সেটা হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস হচ্ছে কি, যেহেতু একাধিক ভার্ব আছে, প্রথমে হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট প্লাস তারপর হচ্ছে কি ডাইরেক্ট অবজেক্ট। তো এই অনুযায়ী যদি আমরা এখন বাক্য গঠন করি তাহলে আমাদের অনুবাদ হয়ে যাবে। তাহলে সাবজেক্ট ছিল জিসান, জিসান শোড, তারপর ভার্ব ছিল শোড, তারপর হচ্ছে আমাকে শোড মি হিজ ফটোস। তো এটা আমরা আবার অন্যভাবে লিখতে পারি, সেটা হচ্ছে ওই যে যদি আমরা ডাইরেক্ট অবজেক্টটাকে ইনডাইরেক্ট অবজেক্টের আগে লিখতে চাই তাহলে কি হবে, দিস অ্যান্ড শোট, মানে আমার দিকেই তো সে দেখাইছে ছবিটা, মানে আমার দিকেই তো আসতেছে, তাহলে আমরা লিখতে পারি জিসান, মানে দিকে প্রতি অর্থে, জিসান শোট হিজ ফটোস টু। তারপর হচ্ছে এক্ষেত্রে অনুরূপভাবে আমরা অনুবাদ করতে পারি, সেটা হচ্ছে কাকে আমাকে, তার মানে আমাকে হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, কি কিনে দিল, একটি গাড়ি। তো একটি গাড়ি হচ্ছে আমার ডাইরেক্ট অবজেক্ট, যেহেতু কি দ্বারা প্রশ্ন করলে আমরা ডাইরেক্ট অবজেক্ট পাই, তাহলে এটাও সেই আগের মতোই গঠন। তাহলে কি হবে, জিসান বট মি আকার। এটাকে আমরা আবার উল্টে লিখতে পারি, ডাইরেক্ট অবজেক্টটাকে আগে লিখতে পারি, তাহলে হবে কারোর জন্য যেহেতু আমরা কিনি, জিসান বট এ কার ফর মি। তো এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত লেকচারটা একটু বড় হয়ে গিয়েছে, যেহেতু আমি এডিটিং করে ভিডিও করি না, তাই বেশি একটা কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে পারি না। তবে এই ভিডিওটা যদি আপনারা ধৈর্য ধরে নোট করে পড়েন, আশা করি আপনারা উপকৃত হবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।